না ছন্দা, এ কাজের উপর কোনো কথা নেই। দাদা খুব ভালো কাজ করেছে। এবার সেই চন্দ্রকান্ত রায়চৌধুরীকে আমি দেখে নেব। তার দম্ভের অর্ধেকটা চূর্ণ করেছে তার বড় ছেলে শিবু, আর বাকিটা চূর্ণ করব আমি। কারণ আমার দাদা এখন তার মেয়ের মতো পায়েলের স্বামী। আস্তে আস্তে দাদা, ওরা হয়তো শুনে ফেলবে। শুনুক, আজ আমি কাউকে পরোয়া করি না। এই কিন্তু ছন্দা, তোর মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো কেন বলতো? এই দুষ্ট বুদ্ধি আমার আগে ছিল না ছড়টা, কিন্তু আমার দামিক শ্বশুর যেদিন তোমাকে চাবুক মেরেছিল সেদিন থেকেই শুরু করেছে এই খেলা। তাতে সুযোগ বুঝে বড়দার গলায় পরিয়ে দিয়েছি প্রতিশোধের মালা। জ্বালা! সেই চাবুকের আঘাত আজও আমার শরীরে জ্বালা ধরায়। তাই তো সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি, চন্দ্রকান্ত রায়চৌধুরীর দম্ভের শ্বাসটুকু আমি খেয়ে তাকে খোলা করে দেবো। খোলা! মনের কথা মনেই রাখো দাদা, যেমন শোয়ের গলা সেকেই থেকে তোলা। চলো বাড়িতে চলো। আমি চাই না সেই অসম্মানের পর রজত আবার ওই বাড়িতে যাক। তুই ঠিক বলেছিস দাদা, আমারও যাওয়ার ইচ্ছা নেই, তাছাড়া আমার হাতে সময়ও নেই। আমি শুধু তোকে একটা কথা বলতে এসেছিলাম। আমি জানি তুই কি কথা বলবি, কিন্তু তুই বিশ্বাস কর, পায়েল আর কাকাবাবুর মানসিক অবস্থা দেখে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি রে। বেশ করেছিস। আর এই ছন্দার টেলিফোনে আমি সব কথা শুনেছি। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি রে দাদা। হ্যাঁ শোন, বৌদিকে নিয়ে তুই সোজা সল্ট লেকের বাড়িতেই উঠবি। তোদের ফুলসজ্জা ওখানেই হবে। তোরা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি আগে গিয়ে তোদের বিয়ের ফুলসজ্জার পার্টির ব্যবস্থা করি। চলি, বাই ছন্দা, বাই। দেখলে দেখলে বড়দা, তোমার বিয়েতে ছোটটা কতখানি খুশি হয়েছে। কলকাতাকে খুব জাঁকজমক করে পার্টি দেবে। পার্টি পার্টি তো দিতেই হবে, না হলে কি রজত বাবুর সম্মান থাকবে? তাছাড়া আমরা তো আর ছেড়ে দেবো না। আরে আপনি আমার ভাইকে চেনেন? আরে চিনি মানে খুব ভালো করেই চিনি। খুব শীঘ্রই উনি হবেন আমার পরম আত্মীয়। তার মানে? আরে সে কি আপনি জানেন না? আরে রজত বাবুর সঙ্গে আমার বোন গার্গীর বিয়ে হবে। দারুণ সুখবর! এই মিষ্টি সংবাদটা দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরে কোথায় যাচ্ছিস ওদিকে? আমার ভাবি বৌমা গার্গী দেবীর সঙ্গে আলাপ করতে। আচ্ছা ছন্দা দেবী, হ্যাঁ বলুন। আপনি তো এই গায়ের মেয়ে এবং বউ, হ্যাঁ কেন বলুন তো? আপনার হাতে কি কোনো ইয়াং মেয়ে আছে? কুমুদির হাতের কোনো মেয়ে ইয়াং মেয়ে নেই স্যার, আমার হাতেই আছে। অনাথ, তুমি কি আজকাল বিয়ের ঘটকালি করছো নাকি? হ্যাঁ বৌমনি, শুনুন, যে জন্য এখানে এলাম খুড়িমা আপনাকে ডাকছেন। তার মানে আশীর্বাদের জোগাড় আমাকে করতে হবে। হ্যাঁ আপনারা কথা বলেন, আমি যাই। হ্যাঁ আমিও যাই। আরে সাহেব, যাচ্ছেন কোথায়? আপনি কি আজও আমার উপরে রাগ করে আছেন? আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তাহলে আপনারই লোকসান। আরে তার মানে? আপনি যেমন যেমন মেয়ে খুঁজছেন, আচ্ছা, আমার সন্ধানে ঠিক তেমন তেমন মেয়ে আছে। তাই বলুন নাকি? আপনার কি রকম মেয়ে চাই? তাই নাকি? তা কিরকম কিরকম? যেমন ধরুন, রোগা মোটা, বেটে লম্বা, কালো ফর্সা, সধবা, বিধবা এবং কুমারীও। সারা জীবনের জন্য, এক রাতের জন্য সব ধরনের মেয়ে আমি সাপ্লাই করি। বলুন আপনার কিরকম মেয়ে চাই? ইয়ে মানে, হ্যাঁ বলুন বলুন বলুন। আমি যে তোমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি, এ কথা যেন আমার বোন গার্গী আর জামাইবাবু জানতে না পারে। আরে মশাই, আপনি মানুষ চিনলেন না? এই অনাথ হলো গোপন কৌটো। আপনার মনের কথা আমায় নিশ্চিন্তে বলতে পারেন। বলুন আপনার কিরকম মেয়ে চাই, বলুন। ইচ্ছে তো আমার সারা জীবনের জন্য একটা মেয়ে চাই, হ্যাঁ, কিন্তু আমার ওই জামাইবাবু আমার কিছুতেই বিয়ে দিচ্ছে না। তাহলে একদিনের মেয়ে নিয়ে আপাতত। তুমি ঠিক কথা বলেছ। আচ্ছা, এবারে কাজের মেয়ে ওই বিলাসী কি পাওয়া যাবে না? আরে নিশ্চয়ই পাওয়া যাবে, তবে ওই চন্দ্রকান্ত কাকার কাছে অনুমতি নিতে হবে। এই আর কি। ওরে বাবা! আমি তাহলে কাকাবাবুকে গিয়ে বলি। থাক ভাই থাক, আমার আর মেয়ে ছেলের দরকার নেই। আরে ভয় কি, আমার কমিশন লাগবে না। ওরে বাবা, ওই বাঘে চুলে 18 গা আর পুলিশে চুলে 36 গা। আরে চন্দ্রকান্ত রায়চৌধুরীর চাবুক খেলে সেই ঘা জীবনেও শুকোবে না। শালা হারামি, গায়ের আসার পর থেকে মেয়েদের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। ওই শালা কলকাতার শালিকটা জানে না গ্রামের মেয়েরা ফেলনা নয়, তাদেরও মান সম্মান ইজ্জত আছে। শালা, তুমি কাকে গাল দিচ্ছ না দা? এক শালা শহুরে কুত্তাকে। তুমি কার কথা বলছো? সেসব জেনে তোমার লাভ নেই তোতন ভাই।
দাদাকে বলো শিবুদা কোথায়? আরে আমিও তো দাদাকে খুঁজছি, গতকাল বিয়ের আগে থেকে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু দাদাকে যে ভীষণ দরকার। আমি দেখছি তোতন ভাই, আমি দেখছি শিবুদার উপর যে ঝড়টা বয়ে গেছে তাতে তার মন ভেঙে চুরমার হয়ে গেছে। দেখি শিবুদা কোথায় আছে, কি করছে। আরে আমাকেও তো দাদাকে খুঁজতে হবে, কিন্তু দাদাকে যে কোথায় পাই। দাদা দাদা শিবুদা! গতকাল পায়েলের বিয়ে হয়ে গেছে, আর একটু পরেই পায়েল কাঞ্চনের সাথে শ্বশুর বাড়ি চলে যাবে। আমি তার সামনে গেলে পায়েল হয়তো কষ্ট পাবে, তাই আমি কাল থেকে তার সামনে যাইনি, আর কোনো দিনও তার সামনে যাব না আমি। দাদা বাবু! এ কি দাদা বাবু, আমি থাকতে পায়েলদের বিয়ের জিনিসপত্র তুমি কেন বয়ে নিয়ে যাচ্ছ? দাও দাও আমাকে। গোপীদা, তোমার বয়স হয়েছে, তাছাড়া কদিন আগে তুমি জ্বর থেকে উঠেছো, এত ভারী বাক্স তুমি বইতে পারবে না গোপীদা। দাদা বাবু তুমি কি গো, তুমি কি? আচ্ছা আচ্ছা গোপীদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কাঞ্চনকে বিয়ে করে পায়েল খুব খুশি হয়েছে, তাই না? সিঁথিতে সিঁদুর, পরনে বেনারসি শাড়ি আর কলি চন্দনের সাজে পায়েলকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তাই না গোপীদা? না তো দেখাচ্ছে দাদা বাবু, কিন্তু কাঞ্চন বাবুর পাশে বসে শয়তানি পায়েল কুচির হাসি হাসছে। কিন্তু দাদা বাবু, আপনি তো পায়েল দিদিমণিকে ভালোবাসতেন, তাহলে এমন কেন হলো দাদা বাবু? এমন কেন হলো? এমন শুভ দিনে কাঁদছো কেন গোপীদা? তাতে যে পায়েলের অমঙ্গল হবে। তাছে আমার মতো তুমিও হাসো গোপীদা, হাসো। ওটা তোমার হাসি নয় দাদা বাবু, ওটা তোমার বুক চাপা কান্না, বুক চাপা কান্না। না না গোপীদা, না, এ আমার কান্না নয়, এ আমার নীরব অভিমান। আমি কাঁদতে যে পাইলে চলার পথ পিছল হয়ে যাবে, সে আমাকে কষ্ট দিয়ে, তবু সে সুখী হোক। এখানে দাঁড়িয়ে হাওয়া খেলে চলবে? এই বাক্সটা লরিতে কে তুলবে? এই পেশাব করতে গেছি, অমনি ফাঁকি পাচ্ছি। পয়সা নিবি না? না মানে আমি এই জন্যই আমি লেবারদের সহ্য করতে পারছি না। আর তোরা এই মাথায় উঠেছিস, তোদের সরকার এসে তোকে মাথায় তুলে দিয়েছে, আর তুই যদি আমাদের ওই ফিলিপানের গায়ে বাস করতিস। দেখুন, আমার শরীরটা ভালো নেই, তাই একটু চিরিয়ে নিচ্ছিলাম। একদম ঘুরিয়ে কথাবার্তা বলবি না। 2-5 টাকা বকশিস চাস, সামনাসামনি বল। এই নাড়ু মিস্ত্রি কোনো ধানায় ধানায় ধার ধারে না। অশোটা তোল, এই তোল, তোল। এই দইয়ের হাঁড়িটা ধর, ধর। এ কি? আরে তাড়াতাড়ি কর, আমার শুটিং আছে। এ কি করছো শিবু? এসব জিনিস তুমি কেন নিয়ে যাচ্ছ? আসলে কবিতার শরীরটা ভালো নেই, তাই ভাবলাম। আমাদের জন্য দয়া করছে বেটা, মাস মাইনের চাকর। এই কি বললো? চাকর? ঠিক বলেছি তো, আমাদের কাজে বাধা দেবেন না। আমার তারা আছে। দাঁড়ান, ওর মাথাতে ওগুলো নামান, না হলে কি করবে? ওই দইয়ের হাঁড়ি আমরা মাথায় ভাঙবো। আমার মাথা ভাঙা? আমিও দেখে নেবো। আপনার এত বড় সাহস, জানেন আমি এখানকার বরকর্তার? আর আপনি জানেন ও কে? কে? ও এ বাড়ির চাকর। আর কি? না, ও কাজের লোক নয়, এ হলো এ বাড়ি বড় ছেলে শিবনাথ রায় চৌধুরী। বাড়ির ছেলে মানে রায় চৌধুরী? আই এম সরি স্যার, আই এম সরি। আমি চাকর, আমার বাবা চাকর, আমার মা চাকর, আমার বউ চাকর, আমার 14 গোষ্ঠী চাকর।
নিয়ে যান। কার ধুতি? আপনার ধুতি। ওই নিচের দিকটা তাকিয়ে দেখুন একবার। যাবা, দেখার কি আছে? আমি একটা রাম ঠাকুর। ইস, ভদ্রলোক কি ভাবলেন বলুন তো? উনি আমাদের আত্মীয়। তুমিও তো এই রায়চৌধুরী বাড়ি বড় ছেলে, তাহলে তুমি কেন মাথা উঁচু করে থাকবে না? সকলের মতন তুমি কেন আনন্দে ভাগ নেবে না? কি করে ভাগ নেব বিনয় দা? আমার বাবা একজন বিখ্যাত মানুষ, অথচ আমি তার ছেলে হয়ে একটা অপদার্থ। তাই বাবা যাতে অতিথিদের সামনে লজ্জায় না পারেন, সবসময় আমি কাজের লোক হিসেবে দূরে দূরে থাকি আর নিজেকে কাজের মধ্যে আড়াল করে রাখি। কিন্তু আড়াল করা যায় না শিবু। মানুষের মনের কথা তার মুখেই ফুটে ওঠে, কারণ কারণ মানুষের মুখে যে তার মনের আয়না। আপনি ঠিকই বলেছেন বিনয় দা, কিন্তু সব কথা সব সময় সবাইকে বলা যায় না। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন দিদিমণি, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি, ইচ্ছে করে নয়। গার্গী, কি জামাইবাবু, কটা বাজে? এখানে আসার আগের দিন আমি আপনাকে বলিনি যে বিয়ের পরের দিনই সকালবেলা আমরা কলকাতায় ফিরবো? আমি তো যাব না। কেন? আরো দুদিন থাকবো। জামাইবাবু, নীল সাগরে মাছ ধরবো, তালের রস খাবো, তারপরে তোমাকে বগলে নিয়ে এই গোটা গ্রামটা ঘুরবো। আরে থামুন তো মশাই, থামুন। এই অজ পড়া গায়ে দেখার মতো কি আছে বলুন তো? চারিদিকে মশা মাছি ভ্যান ভ্যান করছে, কালো কালো লোকগুলো, গায়ে বোটকা গন্ধ, আমার তো একবার গা বমি করে আসছে। এই যে মেম সাহেব, গায়ের রং কালো বলে, শরীরে ঘামের গন্ধ বলে গায়ের মানুষকে তুমি ঘৃণাত্ম করছো? তুমি কি জানো ভারতবর্ষে প্রত্যেকটা শহরই গ্রাম দিয়ে ঘেরা? গ্রামে লক্ষ লক্ষ কালো মানুষ রোদে পুড়ে ঘামে বেজে ফসল ফলিয়ে তোমাদের মতো শহরে বাবুবিদের মুখে অন্ন যোগায়। আর মশামাছির কথা বলছো, এখানে তো মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই, আর নেতা মন্ত্রীরা তো শহর সাজাতে ব্যস্ত, গ্রামের কথা ওরা মনে রাখে না। তাই এখানকার রাস্তায় আলো জ্বলে না, ওষুধ স্প্রে করা হয় না। হ্যাঁ, তবুও বলবো গ্রামে এখনো প্রাণ আছে। তুমি ঠিক বলেছো দাদু, সেই সঙ্গে আছে খোলা আকাশ, নির্মল বাতাস, টাটকা শাক সবজি আর টাটকা মাছ। আর এই শহরে মানুষরা যা খায় সব পচা বাসি। ঠিক বলেছো। এই রে, কি হলো জামাইবাবু? এই বাসি লুচি কথা বলতে গিয়ে আমার বাসি লুচি কথা মনে পড়ে গেল। তার মানে যাই, আমি এই সন্ধ্যাকে গিয়ে বলি। এই খবরদার জামাইবাবু, আপনার না ব্লাড সুগার? হ্যাঁ, আপনি কিন্তু এইসব খেলে আমি কিন্তু সাংঘাতিক কাণ্ড করবো। হ্যাঁ, তুমি তো আমাকে খুঁজেই পাবে না। আমি তো এখন গুড় আর বাসি লুচি নিয়ে একেবারে বাথরুমে ঢুকে যাব। হ্যাঁ, বাথরুমে। তুমি ভাববে আমি তখন স্নান করছি, কিন্তু আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসি লুচিটাকে নিয়ে গুড় দিয়ে খাচ্ছি। লোকটা খাওয়া খাওয়া করে গেল। তোমাদের জামাইবাবু খুব সাদাসিধে মানুষ, ঠিক যেন আমাদের শিবু। না দাদু, আপনি শয়তানের সঙ্গে ভগবানের তুলনা করলেন। কি বললেন? ঠিকই বলেছি, আমার জামাইবাবু একজন ভদ্রলোক, কিন্তু আপনার শিবু একটা ক্রিমিনাল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শরৎ দাদু, তুমি কতটুকু চেনো, কতখানি দেখেছো? যে বিশ্লেষণ করলে তুমি না লেখাপড়া শিখেছো, মোটামোটা বই পড়েছো, তাহলে মানুষের চরিত্র পড়তে শেখনি কেন? কেন বিশ্লেষণ করতে শেখনি যে সব ঘটনার পিছনে নির্দিষ্ট একটা কারণ থাকে? তাহলে আপনি কি বলতে পারবেন সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য ওই অশিক্ষিত মূর্খ শিবু পায়েলকে বিচ্ছু করেছিল? ভুল, সবই ভুল। শিবু পায়েলকে ঠকায়নি, পায়েলই তাকে ঠকিয়েছে। কি বললেন আপনি? খুব চমকে উঠলে তাই না? আমিও সেদিন এইভাবে চমকে উঠেছিলাম, কারণ এই আশ্চর্যের ঘটনাটা যে আমার সামনে ঘটেছিল। শরৎ দাদু,
আমি সেদিন ভাবতে পারিনি পায়েলকে সে বিয়ে করতে অস্বীকার করবে শিবুকে। কিন্তু কেন দাদু, কেন অস্বীকার করলো? শিবু যে মূর্খ, অশিক্ষিত, দাদু তার যোগ্য নয় আর সমকক্ষ নয়। দাদু, আশ্চর্য ব্যাপার। আরো আশ্চর্যের কথা কি জানো? ওই পায়েলের জন্যই তার বাবার স্নেহ হারিয়েছে, মায়া মমতা হারিয়েছে, আর এখন হারালো তার জীবনের ভালোবাসা। কিন্তু পায়েলের এই বঞ্চনার কথা আপনি কেন সবাইকে বলেননি দাদু? এটাই তো অক্ষয় বর শরৎ বাণিজ্যের যন্ত্রণা, চরম আফসোস। দাদু, ওই পায়েলকে নির্দোষ করার জন্য হতভাগাটা আমাকে তার মাথায় হাত দিয়ে দিবি করে নিয়েছিল। তাই কিছুক্ষণের জন্য আমি এইসব ঘটনা আটকে রেখেছিলাম। ছি 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 ছি, আমি কি ভুল করেছি? আমি যে ওনাকে চাকর ভেবে আমার ব্যাগ বইয়েছি। কত অসম্মানজনক ব্যবহার করেছি আমি ওনার সঙ্গে। দাদু, আমি না জেনে না বুঝে ওনার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি দাদু। দাদু, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন দাদু। ওঠো দিদিভাই, ওঠো। অনিচ্ছাকৃত অপরাধের ক্ষমা তো আছেই, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, ওই কথাটা যেন তোমার আমার মধ্যে সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতা। আমি আপনাকে কথা দিলাম দাদু, আমি আপনাকে কথা দিলাম। তাহলে চলো, এই কাহিনীর পরে অংশটা দেখবে। চলো চলো দাদু। পায়েল তার শ্বশুর বাড়ি যাচ্ছে, আর ও হতভাগা শিবু তার ভালোবাসা হারিয়ে অবাক দৃষ্টিতে দেখছে। জ্যাঠামশাই, আয় মা, তুই সুখী হ। তুই সুখী হ মা, তুই সাবিত্রীর সমান হ। পায়েল, ওই রাস্কেলটা প্রণাম না করে তুমি পালকিতে ওঠো। হ্যাঁ বেহারা বাবা, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? চারজনের মধ্যে একজন বেহারা অসুস্থ হয়ে পড়েছে। তাই আমি বলছিলাম পায়েল দিকে পালকির বদলে যদি গাড়ি করে পৌঁছে দেওয়া হয়। দেবনাথ, তুমি ভুলে যেও না, আলাদা আলাদা পালকিতে করে বর কনেকে বিদায় দেওয়া ওই অভিজাত রায় বংশের একটা রীতি আছে। সেই রীতিটা আজও বহন করতে হবে। গোপী, গোপী। গোপী কেন বাবা, গোপী কেন? আমি তো আছি। বর্দা, এই রায়চৌধুরী বাড়ির ছেলে হয়ে শেষ পর্যন্ত তুই পালকি নিয়ে যাবি? ছি ভাই, ছি না, ছি ভাই, ছি। একটা মানুষের জন্য আমার বাবার অসম্মান হবে, তা আমি কি করে মেনে নেব? আমি তো আছি, আমি পালকি নিয়ে যাব। পায়েল, তুমি পালকিতে ওঠো। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ কেমন বিচার, বলো দয়াল তোমার এ কেমন বিচার। ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল।
রায়চৌধুরী, তুমি জানতেই পারলে না পায়েলকেও বাড়ি থেকে বের করে নিয়ে আমি আমার প্রতিহিংসা মেটাবার প্রথম সিঁড়ি তৈরি করলাম। এরপর তোমার মান সম্মান কেড়ে নেব, তারপর বিষয় সম্পত্তি কেড়ে নেব, তারপর তোমাকে পথের ভিখারি করে তোমার তম্ব যেমন ভাঙবো, তেমনি সুযোগ পেলে সেই চাবুকের আঘাত আমি ফিরিয়ে দেব। আরে আমি এসব কি ভাবছি? এক্ষুনি কলকাতায় ফিরে গিয়ে আমার দাদা বৌদির ফুলসজ্জার পার্টির ব্যবস্থা করতে হবে। এই দেখুন, আসল কাজটাই ভুলে গেছি। এই যে আগামীকাল আমার দাদার বিয়ের পার্টি, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, যাবেন কিন্তু? দাদা বাবু, আমি ওসব পার্টিতে যাব না। ওসব পার্টিতে আমি পেচ্ছাপ করে দিই। কিন্তু শিবু দাদাবাবুই কোথায় খুঁজে পাই? সেই যে সকাল থেকে পালকি নিয়ে বেরিয়েছিল, দুপুর হয়ে বিকাল হতে চলল, এখনো তার পাত্তা নেই। আমি তাকে কোথায় এখন খুঁজে পাই? আমার যতই হচ্ছে জ্বালা। শুধু তুমি একা জ্বলছো না গোপীদা, তোমার সঙ্গে আমিও জ্বলে পুড়ে মরছি। কেন গো রাজেশ ভাই, তোমার আবার কি হলো? সকাল থেকে যেমন শিবু গাইব, তেমনি নিখোঁজ আমার বোন গার্গী। আরে গার্গী দিদিমণি তো শরৎ দাদুর সঙ্গে জোড়াদিঘির ঘাটে বসে ইংরেজ তাড়ানোর গল্প শুনছে। উফ, সেই বুড়োটার কি কোনো কাজ নেই? দিন রাত শুধু ইংরেজ তাড়ানোর গল্প করছে। আরে বাপু, তোমাকে ইংরেজ তাড়ানোর জন্য কে বা মাথা দিব্যি দিয়েছে? কবে ঘি খেয়েছে, আজও লোক ডেকে ডেকে হাত শোকাচ্ছে। আরে শালা বাবু যে, আরে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আরে চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে যে ঠান্ডা হয়ে যাবে। কি ঠান্ডা হয়ে যাবে? গরম গরম সিঙ্গাড়া কাকা বাবু আমাদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছে। ক্যাচ করে কামড় মারবো আর ফুরফুর ফুরফুর করে ভাব বেরোবে। আরে থামুন তো, আমি মরছি গার্গীর জ্বালায়, আর উনি আমাকে গরম সিঙ্গাড়ায় কামড় দিচ্ছেন। আচ্ছা, আপনি কি খাওয়া ছাড়া আর কিছু জানেন না? আরে জানি জানি। কি জানেন? তুমি যদি না যাও তাহলে তোমার ভাগের অংশটাও আমি ছাটিয়ে দেব। চলি চলি। লোকটা শুধু দিন রাত খাই খাই করে গেল। হ্যাঁ গোপীদা, শোনো, গার্গীর সঙ্গে দেখা হলে ওকে বলো ও যেন তাড়াতাড়ি গেস্ট হাউসে ফিরে আসে। আমরা কিন্তু আজ সন্ধ্যের গাড়িতেই কলকাতা ফিরে যাবে। ওকে কিন্তু এলে বলে দিও কথাটা। ঠিক আছে, আমি তাই বলবো, কিন্তু এখনই গিন্নিমা আমাকে এসে জিজ্ঞাসা করবেন। আরে গোপী, খোকার দেখা পেলি? না গিন্নিমা। আশ্চর্য, দুপুর গড়িয়ে গেল অথচ আমার ছেলেটা যে কোথায় গেল? আচ্ছা গোপী, একবার মরক তোলাটা দেখ না বাবা। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে। হে বাবা ভোলানাথ, আমার পাগল ছেলেকে তুমি ফিরিয়ে দাও বাবা, আমার পাগল ছেলেকে তুমি ফিরিয়ে দাও। কি ব্যাপার, এখানে পড়ে পড়ে কাঁদছো কেন? সে তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি কি তোমার বড় ছেলে মতো ইডিয়েট? দেবু, আমি অনেক মা দেখেছি, কিন্তু তোমার মতো এক চোখে মা দেখিনি। কি বললি? সেই ইডিয়েটটা খায়নি বলে তুমি তার জন্য খাবার থালা নিয়ে বসে আছো, কিন্তু তুমি তো আমার কোনো খবর রাখো না। আমি না তোমার নিজের ছেলে? দেবু, তুই এখান থেকে যা। তুমিও চলো, বাবা তোমাকে ডাকছে। তোর বাবাকে কি বলে দে, আমার খোকা না ফেরা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, আমি তাই বলবো। তার আগে তোমাকে মনে করিয়ে দিয়ে যাই, তুমি তার জন্য এত আদিক্ষেতা দেখাচ্ছ, ওই শিবেটা কিন্তু তোমার সৎ মা। মাকে তুই কি কথা বললি রে? মাকে কখনো সৎ পা অসৎ হয় রে? মা তো মাই, মা যে স্বর্গের চেয়ে বড়, আকাশের মতোই সীমাহীন। থাম, জ্ঞান দিস না। দেখ, দ্বিতীয় দিন তুই আর মায়ের সাথে অভদ্র আচরণ করলে না, একটি চড়ে আমি তোর দাঁতগুলো ফেলে দেবো। কি বললি ইডিয়েট? ঠিক আছে, তোর এই কথার জবাব আমার কাজে দেব না, কাজে দেব না, আমার মুখে দেব। মা, মা গো, আমি দেব হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা। কিন্তু খোকা,
মুখখানা শুকিয়ে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। তোর কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। কাল সারা রাত ঘুম হয়নি তো তাই। কিন্তু তুমি নিশ্চয় এখনো কিচ্ছু খাওনি। তোকে না খাইয়ে আমি কি কোনোদিন কিছু খেয়েছি? তুই যে আমার পায়ের বেড়ি, তোকে আমার মরেও শান্তি। বলো না মা, তুমি না থাকলে আমি যে বাঁচবো না মা। তাই তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ঠাকুর আমি যেন পরের জন্মে বাবার তোমার ছেলে হয়েই জন্মাতে পারি। মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা, আমাকে দুটো খেতে দাও মা। তা পাবে না খিদে? নে নে, বস বস বস। এই নে বাবা, এই নে, এই নে। যশোদা, দেবনাথের সঙ্গে তুমি বাড়ি গেলে না কেন? কাল রাত থেকে খোকা কিছুই খাইনি তাই। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। ওই অপদার্থটা এত বড় অপরাধ করে ওই বাড়ির খাবার গিলছে কি করে? ওর লজ্জা করছে না? খাওয়ার সময় তুমি এ কথা বলো না। ওর প্রতি তোমার এত মায়া মমতা কিসের? তুমি কি মনে করো না যে ও তোমার সৎ ছেলে আর তুমি ওর সৎ মা? কি বলছো তুমি? তাহলে জবাব দাও। এ বাড়িতে বউ হয়ে আসার পর ওকে তুমি কেন আমার হাতে তুলে দিয়েছিলে? আমার সেই ভুলের জন্যই ও একটা অমানুষ তৈরি হয়েছে। শোনো যশোদা, তুমি যদি আমাকে সেই ভুলের শাস্তি দিতে চাও তাহলে ভাতের বদলে ওর মুখে তুমি ছাই তুলে দাও। আমার যে বড় খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা বলে ডাকবো না? কেন ডাকবি? তোর বাবার কথাগুলো তুই শুনতে পেলি না, দেখতে পেলি না? এই মাতৃ হৃদয়ের মমতার ভান্ডারে তোর বাবা কত কানি বীজ ঢেলে দিয়ে গেল। এরপরও তুই আমার কাছ থেকে মমতার আশা করিস কি করে? তুমি রাগ করলে আমি কোথায় যাবো মা? যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যা। ওই সদমা সদমা শব্দটা আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে ভারী বিধাতা মা, তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিলে, কিচ্ছু রাখলে না। ঠিক আছে মাগো, আমি আর তোমার জ্বালা যন্ত্রণা বাড়াতে তোমার কাছে আসবো না। আমি এমন দূরে চলে যাব যেখানে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না, কোনো দিন। আপনি আত্মহত্যা করতে চাইছেন? এসব আমার আর কোনো পথ নেই। আপনি জীবন যুদ্ধে হেরে কি পালিয়ে যেতে চাইছেন? আপনি একটা কাপুরুষ। বিরক্ত করবেন না, আপনি এখান থেকে যান। যাবো বলে তো আমি এখানে আসিনি শিবনাথ বাবু। তাহলে আপনি কি চান? আপনাকে চাই। কি বললেন? আজ এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। থামুন! আপনি কি আমার সাথে তামাশা করতে এসেছেন? আলিয়ার মতো চলে উঠে আমার আহত মনটাকে আঘাত করতে এসেছেন? শিবনাথ বাবু শুনুন, আমি অশিক্ষিত মূর্খ কিন্তু লোভী নই। আমিও পটে আঁকা কোনো ছবি নই, রক্ত মাংস দিয়ে গড়া একটা মেয়ে। আমারও হৃদয় আছে, আমার হৃদয়ে চাওয়া আছে, কিন্তু আমার দেওয়ার কিচ্ছু নেই। আমি একটা পাথর। না শিবনাথ বাবু, আপনি ভুল বললেন। পাথর কি কখনো কাঁদতে পারে? আমি যে আপনার চোখে দেখেছি ভালোবাসা হারানোর বেদনা। আপনি ভুল দেখেছেন। আপনি গোপন করলেও আমি শরৎ দাদুর মুখে সব শুনে ফেলেছি। সত্যি কথাটা না জেনে আমিও আপনার সাথে অনেক অসম্মানজনক ব্যবহার করেছি, আর তাই সেই ভুলেই প্রায়শ্চিত্ত করতে আমি আপনার সামনে দু হাত পেতে দাঁড়িয়েছি শিবনাথ বাবু। আপনি ভুল করছেন। আমি আপনার যোগ্য নই। কেন যোগ্য নন? আপনি শিক্ষিতা,
সভ্য সমাজে চলাফেরা করেন, অথচ আমি এক কলম লেখাপড়া নেই, গ্রামের খেটে খাওয়া মানুষ, গাছগাছালি পশু পাখি ছাড়া কিচ্ছু চিনি না। আমার জীবনের সাথে নিজের জীবনকে জড়ালে আপনার জামাইবাবু, আপনার দাদা, এমনকি আপনার সমাজ আপনাকে চি করবে, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। না শিবনাথ বাবু না, আপনি আমার পাশে থাকলে বেড়ে যাবে আমার জীবনের জ্যোতি। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না শিবনাথ বাবু, আমি আমার মনের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ফিরে যান গার্গী দেবী। পূজার অর্ঘ্য হাতে নিয়ে যে পূজারিনী দেবতার মন্দিরে এসেছে, আপনি কি চান ব্যর্থতার হাহাকার নিয়ে এসে ফিরে যা? বলুন না, বলুন না শিবনাথ বাবু, বলুন না, বলুন না। আমি স্খলিত শিথিল কামনার বহিয়া ফিরে কত নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরায়ে জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে নিও আমারে নিও না, নিও না গোপী, সরায়ে ওরে ও গোপী, আরে তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। কেন গো দাদু, কি হয়েছে? আরে এখনো হয়নি রে হতভাগা, তবে একটু পরে শিব দুর্গার মিলন হবে। তুই যশোদা বৌমাকে পরনডালা নিয়ে আসতে বল, যা 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 যা। আমি সব বুঝতে পারছি দাদু, আমি এক্ষুনি গিন্নিমাকে ডেকে নিয়ে আসছি। দাদু, আরে তোর ভালোবাসা হারায় সেদিন আমি যতটুকু ব্যথা পেয়েছিলাম, আজ তোর ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দে আমারও আনন্দের সীমা নেই রে, আমারও আনন্দ। আমিও আছি গো দাদু। আরে অনাথ তুই যে, হ্যাঁ, মন্দিরের পেছনে দাঁড়িয়ে হ্যাঁ। দিদিমণির সব কথা আমি শুনেছি, তাই তো আমি দুটো মালা নিয়ে এসেছি। নে 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 দাদু ভাই নে, তোদের শুভ দৃষ্টি তো হয়ে গেছে, এবার মালাটা পরিয়ে দে। হ্যাঁ সুবিধা, মালাটা ধরো। আর দিদিমণি তুমিও মালাটা ধরো। কিন্তু দাদু, গোপীর কাছে খবরটা দে, আমি বরণডালা নিয়ে এসেছি। আমি তোদের এখানে বিয়ে দিয়ে আমি বাড়িতে নিয়ে যাব। এত সহজেই আমি বৌদিকে ঘরে ঢুকতে দেব না মা। আমার বর্দার মনটা চুরি করার জন্য বৌদিকে আমি চরম শাস্তি দেব। সেই জন্যই বুঝি কুলকাটা নিয়ে এসেছিস তো তোর? এই কুলকাটা দিয়েই তো আমি বৌদিকে শাস্তি দেব, আর তোর কাছ থেকে জরিমানা আদায় করব। কি বলো দাদু? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি হলো রে খোকা, দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু বাবা যদি, আরে তোর বাবা তোর কাছে ঈশ্বর হলেও আমাদের যে পরমেশ্বর এখানে বসে আছেন, দেখেছি পরমেশ্বর বসে আছেন। তাই হোক দাদু, তোমাদের সামনে এবং মন্দিরের এই দেবতাকে সাক্ষী রেখে আমি গার্গীকে মালা পরিয়ে দিলাম। দাঁড়াও, এত দূর তোমাদের বিয়ে করা আমি ঘুচিয়ে দিচ্ছি।
পরোয়া নেই, দাও। ঠিক আছে, হ্যাঁ রে খোকা, আমাকে শিব দুর্গার উদযাপন পালন করতে দে। এই বরণডালা থেকে সিঁদুর নিয়ে তুই আমার গার্গী মাকে পরিয়ে দে। মাগো, গার্গীর সিদ্ধান্ত ঠিক কি ভুল তা আমি জানি না, তবু তোমাদের সকলের ইচ্ছা পূরণ করতে আমি সিঁদুর পরিয়ে গার্গীকে স্ত্রীর স্বীকৃতি দিলাম। এই যে এখানে বসে আছেন দাদারা, দিদিরা, বৌদিরা, আপনাদের জিভে কি ঘা হয়েছে? বসে বসে বিয়ে তো দেখছেন, কিন্তু উলুটা দিচ্ছেন না কেন? বন্ধ করুন, এ বিয়ে বন্ধ করুন। এ বিয়ে আমি হতে দেব না। গার্গী, ওই লম্পটটার কাছ থেকে তুই সরে আয়। ওর হাতটা ছেড়ে দিন রাজেশদা। কেন ছেড়ে দেব? গার্গী আমার বোন। গার্গী আপনার বোন হলেও সে এখন আমার স্ত্রী। চিৎকার না করে গার্গীদের স্মৃতির সিঁদুরটা দেখুন একবার রাজেশ দা। এবার দাঁতগুলো বন্ধ করুন, না হলে মাছি ঢুকে যাবে। হ্যাঁ বাবা রাজেশ, তোমার বোন এখন আমার বাড়ির বড় বৌমা। কাকিমা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনটার এত বড় ক্ষতি করে দিলেন। জামাইবাবু, আপনি বোবার মতো দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা করুন। আমি আর কি করবো শালা বাবু, গার্গী সাবালিকা ও শিক্ষিতা, এই বিয়ে যখন স্বেচ্ছায় মেনে নিয়েছে তখন আমার আর কিছু করার নেই। আমি কিন্তু করব, ওদের সকলের নামে আমি কেস করব। अरे भैया, अरे मियाँ बीबी राजी तो क्या करेगा काजी? আচ্ছা, এত বড় অসম্মান? ঠিক আছে, আমিও রাজেশ ভট্টাচার্য, এই সব কথা আমি গিয়ে কাকা বাবুকে বলবো। খবরদার, খবরদার, তুই আমাকে আর দাদা বলে রাখবি না। আজ থেকে আমি জানবো গার্গী নামে আমার কোনো বোন ছিল না রে। জামাই বাবু, আপনি কিছু বলবেন না জামাই বাবু? বলবো বলবো, এইভাবে বিয়ে করে তুমি আমার কবজি ডুবে খাওয়াটা বরবাদ করে দিলে। ও অনাথা, দাঁড়িয়ে কেন? যাও যাও, বাজনা নিয়ে এসো, বাজনা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ছোট ভাই। এই যে আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, আমি 1 ঘন্টা বাদেই আসছি। দাদু, দাদা মাঝে আশীর্বাদ করুন দাদু। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। তোর জীবনের কষ্ট দূর হোক খোকা, তুই সুখী হও, তুইও সাবিত্রীর সমান হও বৌমা। এসো তোমরা সবাই আমার সঙ্গে ঘরের ভেতরে চলো। একই তুমি? আমি শিকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী। ওই জানোয়ারটাকে আমি... তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কারণ এই জানোয়ারটা তোমার স্নেহ মায়া মমতার গলিপথ দিয়ে ঢুকে এই রায় চৌধুরী বাড়ির মান সম্মান আভিজাত্যকে ক্ষুণ্ণ করেছে। ওকে আমি... তার আগে তুমি আমার মুখটা সাজরা করে দাও। সন্তানের মৃত্যু দেখার আগে আমাকে মৃত্যু দাও। সরে যাও, সরে যাও যশোদা। চন্দ্রকান্ত, সরে যাও মা, আমার সামনে থেকে সরে যাও। আমার বাবাকে একটা নতুন ইতিহাস রচনা করতে দাও। এই অঞ্চলের মানুষ জানুক বাবা তার নিজের সন্তানকে নিজের হাতে গুলি করে মেরেছে। আপনি গুলি চালান বাবা। দাঁড়ান বাবা, দাঁড়ান। গুলি করার আগে আপনি আমার কথার একটা উত্তর দিন। আপনি তো শুধু একজন বাবা নন, আপনি একজন ন্যায় বিচারক। তাহলে এত বড় ভুল আপনি কেন করছেন? কেন একজন নির্দোষ মানুষকে আপনি মৃত্যুদণ্ড দিতে চাইছেন? বলুন বাবা, বলুন, বলুন। নির্বোধ মেয়ে কোথাকার। কেন চুপ করবে চন্দ্রকান্ত? শিবু যেমন নির্দোষ তেমন এই মেয়েটাও নির্দোষ। তাহলে তুমি এর স্মৃতির শুধু মুছে দিতে চাও কেন? আপনি থামুন, আপনি তো সুরির সাক্ষী মাতাল, আমরা আপনার সাফাই শুনতে চাই না। ছোটা, তোমার ছোটা ঠিক কথা বলেছে। ওই বুড়োটাই যত অঘটনের হত্যা। শরৎ কাকা, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কিন্তু যশোদার মতো আপনি ওই অপরাধটাকে সমর্থন করবেন এটা আমি ভাবতেও পারিনি। তাহলে তুমি আমাকেই শাস্তি দাও, কিন্তু তোমার এই বড় ছেলে আর বড় বৌমাকে ঘরে তুলে নাও। না, ওদের কাউকেই আমি ঘরে ঢুকতে দেব না।
আমি আমি তোমাকে অনুরোধ করছি, ওদের তুমি ক্ষমা করে দাও। না, ওদের কোনো ক্ষমা নেই। ওরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর শোন, যাওয়ার আগে তোর এই ভাগের সম্পত্তির মূল্য স্বরূপ টাকার চেক বেয়ারার চেকটা নিয়ে যা। আর শোন, কোনোদিন যদি এই বাড়িতে ঢুকিস তাহলে আমার মরা মুখ দেখবি। দাঁড়ান বাবা, দাঁড়ান। আপনি যখন আমাকে এত বড় দিব্যি দিলেন, তখন আপনার সম্পত্তির অংশ আমি কি করে নেব? তাছাড়া তো আমি আপনার টাকা পয়সা বিষয় সম্পত্তি কিচ্ছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম স্নেহের দৃষ্টি দিয়ে এক পলকের জন্য আমাকে দেখুন, একটি বার শুধু আমায় খোকা বলে ডাকুন। তা যখন হলো না, আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন। নির্বোধ কোথাকার। এই যে গার্গী দাবি, বিয়েটা তো করেই ফেললে, হ্যাঁ? কিন্তু ফুল সহ্য করবে কোথায়? রাস্তায়। এই এই জানোয়ার, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ি থেকে বেরিয়ে যা। রাস্কেল কোথাকার। পারলাম না, আমি পারলাম না রে খোকা। অনেক চেষ্টা করেও বৌমাকে আমি ঘরে তুলতে পারলাম না, আর তোকেও আমার মমতার শেকলে বেঁধে রাখতে পারলাম না। বৌমা, মা, তুমি আমার এই পাগল ছেলেটাকে দেখো মা, ও বড় অসহায়। বড়দা, তোরা কোথায় যাবি, কি খাবি দাদা? তুই চিন্তা করিস না রে, তোর চিন্তা করিস না। তুমিও কিছু ভেবো না বৌমা, আমি তো বেঁচে আছি না মরে গেছি। রাজপ্রাসাদ না হলেও কলকাতায় পুরনো একটা আমার বাড়ি তো আছে। বহুত বিপ্লবী ঋষি মুনিষের স্মৃতি বিচরিত বাড়িতে আমি রজত কাঞ্চনকে ঠাঁই দিইনি, আর সেই বাড়ির দরজা আমি তোমাদের জন্য খুলে দেবো। চলো চলো আমার সঙ্গে চলো। দাঁড়ান দাঁড়ান দাদু, এই জোড়া দিকে গা ছেড়ে, গায়ের মাটি ছেড়ে, মানুষকে ছেড়ে যাওয়ার আগে আমি দূর থেকে বাবাকে একটা প্রণাম, দাদা আমার জনম দুঃখিনী মাকে একটা প্রণাম। ভয় নাই মাগো তোমার
याद में बेखुदी में दीवाना मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, मेरा नाम रख दिया। সুপার সুপার। আমি তোমার প্রেস্টিজ বাঁচাতে পেরেছি তো? শুধু প্রেস্টিজ বাঁচাওনি পায়েল, তুমি আমাদের বাড়ির সম্মান বাড়িয়ে দিয়েছো। তুমি একদম বাড়িয়ে বলো না। না বৌদি না, আমার দাদা এক বিন্দু বাড়িয়ে বলেনি। তোমার মতো নায়িকাকে পেলে সমস্ত বাংলা সিনেমার জগৎ আবার জেগে উঠবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি হবে বাংলা সিনেমা অদ্বিতীয় নায়িকা। তোমার চ্যালেঞ্জ আমি ফুলফিল করে দেব। বাই কাঞ্চন, আই এম এ ভেরি টায়ার্ড। লেটস গো। বাই বাই এভরিবডি, বাই বাই। বড়দা, তুই সত্যি বৌদিকে সিনেমার নায়িকা তৈরি করবি? তোর পর দেবুকে আমি হিরো করে দিব। তার মানে আমি একটা মেগা টিভি সিরিয়ালের প্রডিউস করছি সন্ধ্যা, আর সেই সিরিয়ালের নায়ক হবো আমি। তার মানে আমি ঘরে বসে টিভিতে তোমাকে দেখতে পাবো? শুধু টিভিতেই দেখতে পাবি না ছন্দা, খবরের কাগজে নাম আর ছবি দেখতে পাবি। তাহলে কবে শুটিং করছো রজিত দা? তুমি যেদিন টাকা দেবে তারপর দিন থেকে শুটিং শুরু করব। কিন্তু রজত, ওই চিত্রনাট্য আমার আগেই লেখা হয়ে গেছে দাদা। হাতে টাকা এলেই আউটডোর শুটিং। তারা এই না ছোটা 1 লাখ টাকা। আরে এত টাকা তুমি কোথায় পেলে সন্ধ্যা? পায়েলের বিয়ের সময় তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছিলাম। তখন ভেবেছিলাম এখানে এসে গয়না করবো, কিন্তু এখন ঠিক করলাম তোমাকে আমি সিনেমার নায়ক তৈরি করব। নায়ক। কিন্তু দেবনাথ, বাকি টাকাটা সামনের সপ্তাহে দিয়ে দেবো। তার আগে বলুন, আমাকে নায়ক হতে গেলে কি কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি যে ওই 20 লাখ টাকা ইনভেস্ট করছো, এই কথা যেন তোমার বাবা মা না জানতে পারে। আমি কথা দিচ্ছি কেউ জানতে পারবে না, কিন্তু তোমাদের একটা কথা দিতে হবে। কি কথা? আমার নায়িকারা যাতে বেশ কচি হোক। কচি মানে? আরে একটু দুষ্টু মিষ্টি হবে, স্তন্নি বন্নি, আর তার সঙ্গে আমি একটু আধটু। না, ডোন্ট ওয়ারি দেবনাথ, তোমার নায়িকা হবে বাংলা সিরিয়ালের ড্রিম গার্ল অষ্টাদশী মিস কথাকলি। লাভলি লাভলি লাভলি। থ্যাংক ইউ রজদা, থ্যাংক ইউ কাঞ্চন দা, থ্যাংক ইউ। ভাই দা ভাই, মিস কথাকলির সঙ্গে আমি করছি, এই কথাকে ছন্দা না জানতে পারে, না হলে তার কাছ থেকে আমি হিরো থেকে জিরো হয়ে যাব। জিরো। বাই 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 বাই। আরে দাদা, তোকে একটা চুম্বু খাই, তারপর তোকে একটা প্রণাম করি। আরে বাবা, তুই আজ থেকে আমার গুরু। তোর বুদ্ধির জোরেই তো আমাদের এই লক্ষ্মী আসা শুরু। এত অল্পেই সন্তুষ্ট হতে চাস না ভাই, আমি তোকে আরো অনেক টাকা এনে দেবো। টাকা কিন্তু কোন পথে, কিভাবে, সেটা আর কয়েকদিন পরেই বুঝতে পারবি। সত্যি বলছিস? সত্যি রে, খেলা হবে, এরপরেই তো শুরু হবে পায়েলকে নিয়ে পাপ পুণ্য আর ভালোবাসার খেলা। কিন্তু পায়েলের প্রেমিক শিবু এখন কি করছে? শিবু এখন রাস্তায় জুতো পালিশ করছে। পালিশ
পালিশ বাবু পালিশ। এই যে দাদা বাবু, এই যে দিদিমণি, আপনাদের জুতো পালিশ করান। অন্য কোথাও চলো শিবুদা, এখানে কেউ আমাদের কাছে জুতো পালিশ করবে না। এত অল্পে হতাশ হচ্ছিস কেন ওরা? নিজের উপর আস্থা থাকলে গোটা পৃথিবীটাই জয় করা যায়। আমি একটা কথা বলবো শিবুদা, বল। তুমি এই কাজটা ছেড়ে দাও। জোড়া দিঘি রায়চৌধুরী বাড়ির ছেলে হয়ে তুমি জুতো পালিশের কাজ করছো, আমার একদমই ভালো লাগছে না। তুই তো জানিস ওরা, এছাড়া আমার আর অন্য কোনো পথ নেই। কিন্তু তোর তো এই কাজ করার দরকার নেই। আমার সাথে ঘুরে ঘুরে কেন তুই নিজেকে কষ্ট দিচ্ছিস? তুই যা, জোড়া দিঘিতেই ফিরে যা। তার চেয়ে তুমি আমার গলা টিপে মেরে দাও শিবুদা, লাঠা চুকে যাবে। আরে কি তুই কাঁদছিস? তুমি তো জানো শিবুদা, তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না। তাহলে জোড়া দিঘিতে তুমি না থাকলে আমি কি করে থাকবো? কিন্তু কিন্তু না, আমি কোনো কথা শুনবো না। গা থেকে আমি যেমন তোমার সাথে চলে এসেছি, তেমনি মরতে হলে আমি তোমার সাথেই মরবো। আমার শেষ কথা বলে দিলাম, আমার শেষ কথা। পাগল কোথাকার পাগল, একেবারেই পাগল। আরে বিনয়দার রাজেশ তা এদিকেই আসছে না, আমি আমি পালাই। এই শোনো শোনো, আগে আমাকে বলছেন? তুমি তুমি শিবু না? আপনি ভুল করছেন সাহেব, আমি। দাঁড়াও, ধরা যখন পড়ে গেছো তখন পালিয়ে গিয়ে কি লাভ? কিন্তু শিবু, আমি ভাবতে পারিনি তোমাকে আমি এই অবস্থায় দেখতে পাবো। এতে অবাক হবার কি আছে জামাইবাবু? এই মূর্খটার কি মুরত আছে চাকরি করার? লিখেই ওর একমাত্র পথ। আপনি ঠিক বলেছেন রাজেশ দা, যে কোনো একটা চাকরির জন্য আমি সরকারি বেসরকারি অফিসে দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কিন্তু লেখাপড়া জানি না বলে কেউ কেউ আমাকে চাকরি দেয়নি। তবু এই কাজ কেন করছো? তুমি তো অন্য কিছু কাজ করতে পারতে। সে চেষ্টাও করেছিলাম বিনয়দা। কলকাতায় আসার কদিন পরেই পাড়ার একজনের ট্যাক্সি নিয়ে চালাতাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 3 দিন যেতে না যেতেই মালিক ট্যাক্সিটা কেড়ে নেয়। তারপর কলকাতার রাস্তায় রাস্তায় আমি কুলির কাজ করেছি। গার্গের চোখে পড়ে যাওয়ায় সে কাজটাও আমাকে ছেড়ে দিতে হয়। শেষ পর্যন্ত সংসার চালাবার প্রয়োজনে আমাকে এই জুতো পালিশের কাজটাই বেছে নিতে হয়। এই কাজ তোমাকে ছাড়তে হবে শিবু, আমার অনুরোধ। তাহলে খাবো কি বিনয়দা? শরৎ দাদুর জমানো টাকা কবেই শেষ হয়ে গেছে। তাছাড়া স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি কোনো পেনশনও পান না। আর আমার যে এই কাজ ছাড়া অন্য কিছু করার যোগ্যতা নেই বিনয়দা। তাহলে কেন সেদিন আমার বোনটাকে বিয়ে করেছিলে? কেন তার জীবনটাকে এমনি ভাবে নষ্ট করে দিলে বলো? তুই কি পাগল হয়ে চলেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওই শয়তানটা আমার সাথে সাথে বোনটার মাথাটাকে নষ্ট করে দিয়েছে। এবারে তো তাকে না খাইয়ে মারবে। তাহলে চলো না রাজেশ, আমরা কালই গার্গের কাছে যাই। কেন যাব? আমি না হয় সেদিন রাগের মাথায় বলেছিলাম তুই আমার বোন নয়, কিন্তু সে যদি শুধু একবার আমার সামনে এসে দাঁড়াতো, আমি কি তাকে তাড়িয়ে দিতে পারতাম? সে কি বুঝতে পারে না? তার জন্য তার এই দাদা কতখানি কষ্ট পাচ্ছে। রাজেশ দা আপনি? না, সে যেমন আমার কথা সেদিন ভাবেনি, আমিও তার কথা ভাববো না। আর তোমাকেও বলে যাচ্ছে শিবু, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি জেল কাটাবো। কথাটা কিন্তু তুমি মনে রেখো। রাজেশ হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। কি করছেন বিনয়দা? কোথায় আপনি আর কোথায় আমি? না শিবু না, রাজেশ তোমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনেছি। আমার চোখে তুমি একটা মূল্যবান রত্ন। সেই মূল্যবান রত্নকে যত্ন করে আঁচলে বেঁধে গার্গী কিন্তু ঠিকই কাজ করেছি শিবু। গার্গী কিন্তু না বিনয়দা না, গার্গীর সিদ্ধান্ত ঠিক কি ভুল তা আমি জানি না। আমি শুধু জানি আমি কোনো মূল্যবান রত্ন নই আর সম্পদ নই। আমি সহায় সম্বলহীন এক জুতো পালিশওয়ালা। এই নোংরা জুতো নিয়ে আমি কি করে পার্টিতে যাব? গাড়ি থেকে নামার পর কাদাতে গাড়ি কি জুতোর কি অবস্থা হয়েছে। ইমিডিয়েটলি আমার জন্য একটা জুতো কিনে এনে দাও। ডোন্ট ফরগেট ডার্লিং, আজ সানডে, আজকের মতো জুতোটা পালিশ করিয়ে নাও। কিন্তু জুতো পালিশ হলে কোথায় পাবো? আরে
ওই তো একজন পালিশওয়ালা দাঁড়িয়েছে, এই পালিশওয়ালা আমার জুতোটা পালিশ করে দে তো। ঠিক আছে মেম সাহেব। এই নে। ভালো করে পালিশ করবি। ভালো করে পালিশ করবি, একদম ফাঁকি দিবি না। আরে বাহ, ওই পালিশওয়ালাটা ফিগারটা দেখে মনে হচ্ছে আমার চেয়েও হ্যান্ডসাম। ননসেন্স! একটা জুতো পালিশওয়ালার সঙ্গে তুমি নিজে তুলনা করছো। পালিশ হয়ে গেছে মেম সাহেব। ইটস অলরাইট। কত দিতে হবে? আগে 5 টাকা। ঠিক আছে, 5 টাকা কেটে নিয়ে বাকিটা তোর বকশিস। মায়া, হ্যাঁ মেম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা, এত বড় বড় কথা বলছো? নিশ্চয়ই এ যুগের ধর্মপুত্র যুধিষ্ঠির। দেখি বাবা তোমার চাঁদ মুখটা। কি জোড়া দিকে শিব ঠাকুর, শেষে তুমি জুতো পালিশ করছো? মাই গুডনেস! তা শিবনাথ বাবু, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তো কেন সেদিন তোমাকে আমি বিয়ে করতে রাজি হইনি। আমি জানতাম তুমি একটা মাকাল ফল। আরে পাড়াগাঁয়ের হুপ রে, শহরে এসে আধুনিক পোশাক পরে চিচিঙ্গে হয়ে গেলি। আমাকে ইনসাল্ট! এই মাকাল ফলকে বাদ দিয়ে আপনি নিশ্চয়ই সুখী হয়েছেন। অফকোর্স, আমি কাঁচের বদলে কাঞ্চন পেয়েছি। আমি ভীষণ সুখী, তেমনি খুশি। আজ আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়নাগাটি কোনো কিছু অভাব নেই। কিন্তু আমার মজুরির 5টা টাকা। তোমাকে তো বলেইছেই 5 টাকা খুচরো নেই। হ্যাঁ, তুমি ওই টাকাটাই নিয়ে নাও পুরোটাই। ধন্যবাদ টাকা বাবু, চলি। এই চলে যাচ্ছ, টাকা নেবে না? কি করে নেব মেম সাহেব? আমি যে আপনার কাছে ঋণী হয়ে আছি। তার মানে কি? একদিন আপনাকে আমি জীবন দান করেছিলাম, দান করেছিলাম সুখ, শান্তি আর আনন্দ। দেওয়া হয়নি দক্ষিণা, তাই আমার এই ঘাম ভরারও 5টা টাকা সেই দানের দক্ষিণা হিসাবে দিয়ে গেলাম। দক্ষিণা! রাস্কেলটা আমাকে ইনসাল্ট করে গেল, আমার সেদিনের অপমানের প্রতিশোধ নিয়ে গেল। শিবু তো অন্যায় কিছু করেনি, ওকে রিফিউজ করে তুমি বরং অন্যায় করেছো। তাহলে সুন্দর সুশিক্ষিত একটা জীবন সঙ্গিনী চাওয়া ভুল, অন্যায় না? ভুল নয়, অন্যায় নয়। ছোট থেকে মেয়েরা এই কামনা করে থাকে, কৈশোর থেকে যৌবনে পা দিয়ে মেয়েরা সব থেকে এই কামনাই করে থাকে। আমিও তার ব্যতিক্রম নই। তাই তো সব বাধা অতিক্রম করে আমি তোমার হাত ধরেছি কাঞ্চন। কেন জানো? সেদিন জোড়াদিঘি রাস্তায় তোমাকে এক পলকের একটু দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। খুব খুশি হয়েছি বিনয়, খুব খুশি হয়েছি। কিন্তু দাদু, গার্গীকে তো আমি দেখতে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, আমি ডাকছি। নাদু, ও নাদু, আরে কে এসেছে দেখে যাও, দেখে যাও। কে এসেছে দাদু? কে এসেছে? ও মা, জাম্বু, আপনি ভালো আছেন তো? আরে ভাগিনী, ভালো আছি গো, ভালো আছি। আমার দাদা আসেনি জাম্বু? না, গার্গী আসেনি। আরে আরে তোমার আমার দাদা ভালো আছে তো? হ্যাঁ ভালো। আরে তার আগে জামাইকে বসতে দাও, কিছু খাবারের ব্যবস্থা করবে তো নাকি? ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছি। আপনারা একটু কথা বলুন জয়বাবু, আমি এক্ষুনি আপনার জন্য জল খাবার নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, ওসব পরে হবে। এখন তুমি আমার পাশে একটু চুপটি করে বসো তো, তোমার সঙ্গে অনেক গল্প করি। গার্গী, তোমার জন্য কিছু জামা কাপড় আর কিছু টাকা নিয়ে এসেছি, ওগুলো ধরো। আমার ক্ষমা করবেন জামাইবাবু, ওগুলো আমি নিতে পারবো না। আরে কেন নেবে না নাথবাবু? আরে জামাইবাবু শালিকে কিছু দিতে চাইছে, তা কেন নেবে না? কিন্তু দাদু, হ্যাঁ। আমার স্বামীর অবর্তমানে ওগুলো নিলে আমার স্বামীকে যে অপমান করা হবে দাদু। ঠিক আছে, ঠিক আছে গার্গী, আর আমি তোমাকে নিতে বলবো না। ওগুলো আমি সঙ্গে ফিরে নিয়ে যাচ্ছি।
সেই সঙ্গে নিয়ে যাচ্ছি এক বুক আনন্দ। বিনয় তুমি দাদু, অভাব আছে ভেবে গার্গীকে কিছু সাহায্য করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম গার্গী কোনো কিছুর অভাব নেই। গার্গী, গার্গী, তুমি আমার চেয়েও ধনী, আমার চেয়েও মহৎ। তোমার গার্গী নামটা সত্যি সত্যি সার্থক হোক গার্গী, সত্যি সার্থক। নাথবু, নাথবু, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও তো, আমি তোমাকে একটু ভালো করে দেখি। কি দেখবি দাদু? এই অভাব অনটনের জন্য আমি কিছুক্ষণের জন্য লোভী হয়ে উঠেছিলাম, কিন্তু তুমি এই লোভ কি করে সম্বরণ করলে? তুমি কি দিয়ে ঘোড়া, কি দিয়ে ঘোড়া, কি দিয়ে ঘোড়া? দাদু, আমি সেই ধাতু দিয়ে গড়া, যে ধাতু লোভের তাপে গলে যায় না, আবার অভাবের কনকনে ঠান্ডায় বরফ হয়ে জমেও যায় না। হায় 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 হায়। কে আপনি? আমি নাড়ু মিত্তি। আপনার নিজের জীবনটাকে এইভাবে কষ্ট দিচ্ছেন কেন গার্গী দেবী? আপনি এখানে কেন এসেছেন? যদি বলি আপনার ওই ভাগ্যটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কি বললেন? এই যে আপনি জামা কাপড় কাচছেন, এখানে যদি সানলাইট সাবান থাকতো তাহলে সানলাইট কোম্পানি আপনাকে দিয়ে বিজ্ঞাপন দিত, আর আপনিও মোটা টাকা মাইনে পেয়ে যেতেন। তার মানে মডেলিং? শুধু মডেলিংই নয় গার্গী, যদি কোনো ফিল্ম প্রডিউসারের হাতে পড়ে যাও তাহলে তো সোনাই সোহাগা, তুমি সিনেমার নায়িকা হয়ে যেতে পারো। বলুন আপনি এখানে কেন এসেছেন? যদি বলি তোমার টানে। আহ, রাগ করছো কেন? নাড়ুর মুখে শুনেছি শিবুকে বিয়ে করে তুমি খুব খুব কষ্টে আছো, কথাটা সহ্য করতে না পেরে ছুটে এলাম। শিবু, রজত বাবুর শরীরটা কত দয়া মায়া, আর এই শিবুটা একটা পাষণ্ড। মুখ সামলে কথা বলবেন। জব বাবা, নাড়ু তো অন্যায় কিছু বলেনি। শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো? শ্বশুর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত বিষয় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছে, আর শিবু তোমাকে ছেঁড়া ময়লা শাড়ি পুড়িয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। ভুলে যাবেন না রজত বাবু, তবু সে আমার স্বামী। স্বামী নয় ম্যাডাম, আসামি। আপনার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। কিন্তু তুমি যদি আমায় বিয়ে করতে তাহলে রানীর হালে থাকতে। অবশ্য এখনো সময় আছে। তার মানে? ব্যাপারটা খুবই সহজ, শিবকে তুমি ডিভোর্স করে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। তুমি চাইলে আমার নতুন সিনেমায় তোমাকে আমি নায়িকা করে দেব। একেবারে নায়িকা করে দেবেন? হ্যাঁ গার্গী, তুমি যদি আমার হাতে হাত মেলাও, প্রয়োজনে শিবুকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। সত্যি বলছেন? তোমাকে ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। খবরদার জানোয়ার, ওই নোংরা হাত দুটো আমার গায়ে একদম ঠেকাবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমার যৌবনের এতই দম্ভ, ভেঙে দেবো, ভেঙে দেবো। আমার দাদার সঙ্গে পায়েলের বিয়ে দিয়ে চন্দ্রকান্তর দম্ভ যেমন আমি ভেঙে দিয়েছি, সামনে তোমার দম্ভ আমি ভেঙে দেব। তুমি আমার মুখের খাবার, জানোয়ার শিবু সেই খাবার ছিনিয়ে নিয়েছে, আমি তাকে খেতে দেবো না। এখান থেকে যাবেন নাকি আমি পাড়ার লোকজন ডাকবো? থাক, তার আর কোনো দরকার নেই গার্গী। আমি আবার অন্যদিন আসবো, আর সেদিন তোমাকে তুলে নিয়ে গিয়ে আমি আমার খাবার টেবিলে তুলবো। কথাটা মনে রেখো। শুনে যান রজত বাবু, আমি কোনো পোল্ট্রির মুরগি নই, আমি বাঘিনী। আপনি কিন্তু ভুল করলেন, শেষ পর্যন্ত ওই জুতো পালিশ করার বউ হয়ে থাকবেন। একদম বাজে কথা বলবেন না, আমি জুতো পালিশওয়ালার বউ? নিশ্চয় নিশ্চয়, ওই কয়েকদিন আগে পায়েল আর কাঞ্চন বাবু শিবুর কাছে জুতো পালিশ করিয়েছে। একদম মিথ্যা কথা বলবেন না, আমার স্বামী জুতো পালিশ করে না। আমার স্বামী এশিয়ান পেন্টস এন্ড মার্কেটিং ম্যানেজার। আমার কথা যদি বিশ্বাস না হয়
তাহলে আপনার স্বামী বাড়ি এলে ওকে জিজ্ঞেস করবেন ও কি কাজ করে। আমি যে কাজই করি না কেন, এই মুহূর্তে আমার কাজ হবে তোকে এখান থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়া। বেরিয়ে যা। কাজটা তুমি ভালো করলে না। এরপরে আমি ওই গন্ডার ওষুধ করে নেব। জানেন আমার নাম কি জানো? হ্যাঁ, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। আমার নাম নাড়ু মিত্তি। গার্গী, গার্গী জানোয়ারটা এখানে কেন এসেছিল? তার আগে তুমি আমার কথার জবাব দাও। তুমি জুতো পালিশ করো, তুমি একটা জুতো পালিশ ওয়ালা। মিথ্যে কথা, নাড়ু তোমাকে মিথ্যে কথা বলেছে। তাহলে তোমার গায়ে এটা কি? ময়লা পোশাক। আসলে আমি আমার মাথায় হাত দিয়ে বলো, বলো নাড়ু বাবু মিথ্যে কথা বলেছে, বলো। বলো না। না গার্গী, মিথ্যা নয়। তুমি জানতে পারলে কষ্ট পাবে, এই ভেবে এতদিন তোমাকে আমি মিথ্যা কথা বলেছি। আর তুমি যাতে বুঝতে না পারো তাই পাশের লন্ড্রি থেকে ভাড়া করা পোশাক পরে এসে তোমার চোখকে আমি ফাঁকে দিয়েছি। তাই বলে রোদে পুড়ে ঘামে ভিজে রাস্তায় রাস্তায় তুমি জুতো পালিশ করবে? ওগো ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। গার্গী, তুমি কাঁদলে যে আমার 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 সবকিছু নষ্ট হয়ে যাবে। গার্গী, খবরদার, একদম তুমি আমাকে ছোবে না। চলে যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। আমাকে আমাকে তুমি ক্ষমা করো গার্গী। এই দেখো না, দেখো আমি নাক মুলছি, কান মুলছি। এই দেখো না, দেখো আমি ওঠবোস করছি। এই দেখো। থাক থাক, খুব হয়েছে, খুব হয়েছে। এবার আমাকে তুমি কথা দাও, আজ থেকে তুমি ও কাজ আর করবে না, বলো না। তুমি ব্যথা পাবে এমন কাজ আমি কোনো দিন করবো না গার্গী। কি এবার খুশি হয়েছো তো? আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো না আমি খুশি হয়েছি কিনা? পারছি না, আমাকে অন্যভাবে বুঝিয়ে দাও। কিভাবে বোঝাবো বলো তো? এইভাবে। শিবুদা, বাড়িতে পুলিশ। পুলিশ কেন? আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। কি অন্যায় করেছি? একটা হিজড়েকে আমি চোখ মেরে ফেলেছি। সে কি? তাই বোধহয় পুলিশ এসেছে। তাহলে কি হবে শিবুদা? যাও তাড়াতাড়ি লুকিয়ে পড়। এ কোথায় লুকোবো? আরে যেখানে পারিস লুকো না। ও নাদবো, ও শিবু। কি হয়েছে, কি হয়েছে দাদু? তুই যে আমাকে একটা লটারি টিকিট কিনে রাখতে দিয়েছিলে মনে আছে? হ্যাঁ মনে আছে। থানা থেকে পুলিশ এসে বলে গেল ফার্স্ট প্রাইজ লেগেছে 5 কোটি টাকা। কি বললে দাদু? ওলাতরি বিড়ালের ভাগ্যে শিখে চিড়েছে। গার্গী, পেয়েছি 5 কোটি টাকা। ওই টাকা দিয়ে আমি একটা বাড়ি করবো, গাড়ি করবো, 4 বছর ব্যবসা করবো। অনাথ হবে আমার পাটটা, আর গ্রামে বাবার নামে একটা হাসপাতাল বানাবো। এবার তোমার দুঃখের দিন শেষ বৌদি, এখন শুধু আনন্দ আর আনন্দ। শিবুদার জীবনে তুমি লক্ষ্মী। হ্যাঁ অনাথ, গার্গী আমার জীবনে লক্ষ্মী। গার্গী, গার্গী তুমি আমার জীবনে লক্ষ্মী, লক্ষ্মী। গার্গী, গার্গী, গার্গী কি হয়েছে? আমি দেখছি। গার্গী, গার্গী, বৌদি কি হয়েছে দাদু? খুব সিরিয়াস। তাহলে কি গার্গী বাঁচবে না? গার্গী আমাকে ছেড়ে চলে যাবে। হাসপাতালে নিয়ে যেতে হবে। গার্গী, না না, আমি গার্গীকে কিছুতেই সত্য দেবো না। আমি গার্গীকে সুস্থ করে তুলবো। আমি ডাক্তার আনতে যাচ্ছি। ওরে গাধা, ডাক্তার পরে ডাকলে চলবে, আপাতত অনাথকে দিয়ে মিষ্টি আনতে দে। মিষ্টি? তার মানে? আরে গাধা, ছেলে বাবা হতে চলেছিস, আর নাদবু ছেলের মা হতে চলেছে। বললে দাদু আমি বাবা হব আর গার্গী মা হবে? আর আমি হব কাকা। ভাইপোকে কাঁধে নিয়ে দিন রাত ঘুরে বেড়াবো। আচ্ছা, আর প্রথমেই শেখাবো কি শেখাবে? কেমন করে বিড়িটা টানতে হয়। আমি মিষ্টি আনতে যাচ্ছি, মিষ্টি আনতে।
আমিও পাড়ার লোকজনদের আনন্দের খবরটা দিয়ে আসি। আর ওই যশোদা বৌমাকে চিঠি লিখে জানিয়ে আসি তুমি ঠাকুমা হতে চলেছো গো, ঠাকুমা। গার্গী, গার্গী, তোমার সাথী তুমি আমার স্বপ্ন ভাগার ব্যথা ভুলিয়ে দিয়েছো। বেদনার বালুচরে একটু একটু করে তলিয়ে যাওয়া আমার আহত মনটাকে অনুরাগ রগে রাগিয়ে দিয়েছো। আর আজ পিতৃত্বের স্বাদ এনে দিয়ে তুমি আমার জীবনে জ্বালিয়ে দিয়েছো পূর্ণতার আলো। কিন্তু আমি যে না না গার্গী, আচ্ছা কোনো কিন্তু নয়। আমাদের অভাব থাকতে পারে, দুটো ছাদ দিয়ে ঘরে জল পড়তে পারে, কিন্তু আমরা মনে মনে ভীষণ ভীষণ ধনী। গার্গী, তোমার মতো স্ত্রী পেয়ে আমি সুখী সুখী, ভীষণ সুখী। বাবা, এই দেখো দেখো, আকাশের দিকে চেয়ে দেখো, একেবারে মেঘে ভরে গেছে। দেখো না, আকাশটা সমস্ত আকাশটা মেঘে ভরে গেছে। এই মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। এই চলো চলো, ঘরের ভিতরে চলো। আজ বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে করছে। তুমি বৃষ্টিতে ভিজবে? ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে এই বৃষ্টিতে ভিজে চান করব। মনোমরমে বেরসতি উড়ে চলে দিগন্তের পারে, নিঃসীম সুন্দর শ্রাবণ বর্ষণ সঙ্গী।